ওয়েলকাম টু স্টক স্টাডি। নিফটি ব্যাঙ্ক নিফটির নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন, এই ভিডিওতে আমি নিফটি ব্যাঙ্ক নিফটির উইকলি অ্যানালিসিস, দ্যাট মিনস এখান থেকে আগামী দিনে মার্কেটের ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, আমি ট্রেড প্ল্যান কীভাবে করছি ডিসকাস করব। এর সঙ্গে সঙ্গে আইসিআইসিআই ব্যাঙ্ক এবং কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের রেজাল্ট এসছে শনিবারের দিন। মার্কেট আওয়ার্সে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের রেজাল্ট এসেছে যখন মার্কেট চলছিল সেই সময়, এবং মার্কেট শেষ হওয়ার পরেই কিন্তু আইসিআইসিআই ব্যাঙ্কের রেজাল্ট এসছে। এবং সেই রেজাল্ট কেমন হয়েছে আর নিউট্রাল অ্যানালিসিস আমি এখানে করবো, যে রেজাল্ট কেমন হয়েছে তার বেসিসে মুভমেন্ট কী হতে পারে, আগামী দিনে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে। এবং এর সঙ্গে সঙ্গে আমরা দেখছি লাস্ট দিনে মার্কেটে রেলওয়ে স্টকের একটা মুভমেন্ট এসছে, এবং লাস্ট দিন আমরা মার্কেটে দেখেছি রেলওয়ে সেক্টরের স্টকগুলোতে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট এসছে। তো সেটা নিয়েও একটু ডিসকাস করব। তো প্রথমে যদি আমরা রেজাল্টের দিকে আসি, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের মার্কেট আওয়ার্সেই রেজাল্ট অ্যানাউন্স হয়েছিল, এবং মার্কেট আওয়ার্সে যখন রেজাল্ট আসে, রেজাল্ট আসার সঙ্গে সঙ্গেই কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের একটা সাডেন নিচের দিকে মুভমেন্ট হয়, এবং তারপরে ওখান থেকে মোটামুটি 2.5% 3% উপরে গিয়ে ক্লোজ দিয়েছে। তো রেজাল্ট যদি আমরা দেখি, দেখুন এখানে নেট প্রফিট যদি দেখি, নেট প্রফিট ডিক্লাইন হয়েছে, দ্যাট মিন নেট প্রফিট কিন্তু এখানে কমেছে। ঠিক আছে, যেখানে 4,461 কোটি টাকার নেট প্রফিট ছিল লাস্ট কোয়ার্টারে, এই কোয়ার্টারে নেট প্রফিট কমেছে। এবং যদি এখান থেকে আমরা রেভিনিউ দেখি, রেভিনিউ কিন্তু এখান থেকে বেড়েছে, রেভিনিউ বেড়েছে, নেট প্রফিট কমেছে। এবং এই নেট প্রফিট যে কমেছে তার কিছু কারণ আছে। আমি যদি রেজাল্ট আপনাদের সঙ্গে দেখাই, দেখুন কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের যে রেজাল্টের ক্ষেত্রে ইনকাম বেড়েছে। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের ইনকাম যদি আমরা দেখি, ইনকাম মোটামুটি 10% মতো ইনকাম বেড়েছে। দ্যাট মিনস এখান থেকে যদি আমরা টোটাল ইনকাম দেখি, দেখুন 21,559 crore টোটাল ইনকাম ছিল, সেখান থেকে 24,000 এখানে ইনকাম হয়েছে। দ্যাট মিনস ইনকামে প্রায় 10% ইনকাম এখানে বেড়েছে। এবং এখানে যদি এক্সপেন্ডিচার খরচা যদি দেখি, খরচও কিন্তু এখানে বেড়েছে। তাহলে এখানে নেট প্রফিট যেটা এসছে, নেট প্রফিটে এখানে ডিক্লাইন হয়েছে। প্রফিট ডিক্লাইন হয়েছে কেন, যদি আমরা রেজাল্টকে একটুখানি ভিতরে গিয়ে দেখি, দেখুন এখানে পলিসি হোল্ডারদের যে ক্লেম ছিল সেই ক্লেমটা এবার বেশি এসছে, যার ফলে দেখুন এখানে এক্সপেন্ডিচারে খরচ যদি আমরা দেখি, তাহলে 4,294 কোটি টাকার লাস্ট কোয়ার্টারে এখানে ক্লেম বাবদ খরচা হয়েছে, সেখানে এবারে কিন্তু এটা 6,048 কোটি টাকা। দ্যাট মিনস ক্লেম বেড়েছে। তো মেন যে সেগমেন্ট, যদি আমরা কোম্পানির ব্যাংকের মেন সেগমেন্ট দেখি, লোন দেওয়া বা সেখান থেকে ইন্টারেস্ট আর্নিং, সেগুলো ঠিক আছে। তো ক্লেম বেশি হওয়ার জন্য এখানে প্রফিটের উপরে ছাপ পড়েছে। তো যার জন্য এখানে নেট বেসিসে ইনকাম বেশি হলেও এখানে কিন্তু কোম্পানি প্রফিট কমেছে। এখান থেকে যখন মার্কেট দেখবেন, যদি আমরা ইন্টারডে চার্ট দেখি, ইন্টারডে চার্ট দেখলে যদি 15 মিনিটের চার্ট দেখি, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের রেজাল্ট যখন এসেছিল এরকম সময় 12টার দিকে, তারপরে দেখুন এখান থেকে সাডেন একটা ফল আসে। তো যখনই বাজারে দেখা গেছে যে যারা মোটামুটি রেজাল্টের প্রফিটের জায়গাটা দেখে, যখনই তারা প্রফিটের জায়গাটা দেখেছে যেখানে প্রফিট কমেছে, সেখান থেকে সাডেন ফল এলেও যখন পুরো রেজাল্টটা দেখেছে, তারপরে কিন্তু এখান থেকে পজিটিভ সাইডে একটা মুভমেন্ট এসছে। এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। এবং কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের যদি বাকি বিষয়গুলি দেখি, যেমন একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর থাকে এনপিএ। তো এনপিএ কিন্তু এবারে এখান থেকে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের দেখুন এনপিএ কমেছে। দ্যাট মিনস 1.69% ছিল গ্রস এনপিএ, সেটা 1.68%, সামান্য হলেও কমেছে। নেট এনপিএ যদি দেখি 0.39 ছিল, সেখান থেকে কমে এখানে 0.36। তার মানে ওভারঅল ওকে রেজাল্ট, খুব ভালো রেজাল্ট নয়, বাট এখানে প্রফিট কিন্তু এখানে ডিক্লাইন হয়েছে, প্রফিট এখানে বাড়েনি। এর সঙ্গে সঙ্গে যদি আমরা আইসিআইসিআই ব্যাঙ্কের ক্ষেত্রে দেখি, দেখুন আইসিআইসিআই ব্যাঙ্কের ক্ষেত্রে যে রেজাল্ট এসছে মার্কেট আওয়ার্সের পরে, এবং তার যে রেজাল্টের এফেক্ট সেটা মার্কেটে কিন্তু আসেনি। তো একটুখানি বলে দিই, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের ক্ষেত্রে যদি আমরা এখন ইম্পর্টেন্ট লেভেল দেখি, দেখুন কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, আমি 1 ডে চার্ট এখান থেকে ওপেন করছি, লাস্ট দিনে একটা মুভমেন্ট পজিটিভ সাইডে হয়েছে এবং অনেকটা হায়ের কাছাকাছি ক্লোজ দিয়েছে। তো যদি কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক 1800 লেভেলের উপরে হোল্ড করে, 1800 লেভেল ইম্পর্টেন্ট, 1800 থেকে 1790 এই লেভেলের উপরে যদি হোল্ড করে, তাহলে ঠিক আছে, স্টকের অতটা প্রবলেম নেই। কিন্তু যদি 1800 নিচে ট্রেড করতে স্টার্ট করে, 1790 নিচে ট্রেড করতে স্টার্ট করে, সেক্ষেত্রে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক নিচের দিকে 1760 লেভেল ইম্পর্টেন্ট হবে, এবং এই লেভেল ব্রেক করে নিচের দিকে ব্রেকডাউন আমরা দেখতে পারি। ঠিক আছে। আর যদি আমরা আইসিআইসিআই ব্যাঙ্কের ক্ষেত্রে দেখি, দেখুন আইসিআইসিআই ব্যাঙ্কের যে রেজাল্ট এসছে, অলমোস্ট আইসিআইসিআই ব্যাঙ্কের রেজাল্ট এইচডিএফসি ব্যাঙ্কের রেজাল্টেরই মতো ওকে রেজাল্ট। আইসিআইসিআই ব্যাঙ্কের ক্ষেত্রে যদি আমরা দেখি, আইসিআইসিআই ব্যাঙ্কের এখানে রেভিনিউ বেড়েছে, ঠিক আছে, ইনকাম বেড়েছে, কিন্তু এখানে কিন্তু বিশাল কিছু যে রেভিনিউ বেড়েছে এরকম কিছু নয়। দেখুন 38,938 crore ছিল, সেখান থেকে 40,865 crore। ঠিক আছে, এখানে এক্সপেন্সও বেড়েছে, খরচও যদি আমরা দেখি লাস্ট কোয়ার্টারের থেকে এখান থেকে
খরচও কিন্তু যখন 24,560 কোটি টাকার থেকে এখানে এক্সপেন্সও বেড়েছে। দেখুন আমরা রেজাল্টের বেসিস যদি দেখি তাহলে এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্কে এদের বুক অনেক বড়, ঠিক আছে। এরা যেহেতু বড় ব্যাঙ্ক, সেক্ষেত্রে এদের অ্যাসেট কোয়ালিটিতে খুব বেশি ইম্প্রুভমেন্ট কিন্তু আসেনি। এবং এই আইসিআইসিআই ব্যাঙ্কের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে এনপিএ যদি আমরা দেখি, আইসিআইসিআই ব্যাঙ্কের এনপিএতে দেখুন গ্রস এনপিএ যদি দেখি, গ্রস এনপিএ এখানে কমেছে, দ্যাট ইজ গুড, 2.48% থেকে 2.30%। কিন্তু নেট এনপিএ যদি দেখি, নেট এনপিএ 0.43% ছিল, সেখান থেকে সামান্য বেড়েছে। তো নেট এনপিএ কিন্তু এখানে কমেছে, দ্যাট ইজ ব্যাড, বাট খুব বেশি খারাপ কিছু নয়। কিন্তু রেজাল্ট বেসিসে যদি মার্কেটের মুভমেন্ট হয়, সেক্ষেত্রে এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রে আমরা দেখেছিলাম এইচডিএফসি ব্যাঙ্কের একদম টপে ছিল, সেখান থেকে ফল এসেছিল, এবং এইচডিএফসি ব্যাঙ্কের ফল হওয়ার পরে ব্যাঙ্ক নিফটি তার একটা প্রেশার আমরা দেখেছি। আর যদি আমরা এখান থেকে আইসিআইসিআই ব্যাঙ্কের ক্ষেত্রে দেখি, দেখুন আইসিআইসিআই ব্যাঙ্কের আমরা অলমোস্ট উপরের লেভেল থেকে যদি দেখি, উপরের লেভেল থেকে এখনও কিন্তু আইসিআইসিআই ব্যাঙ্ক 3% 4% নিচে ট্রেড করছে। কিন্তু লাস্ট 2-3 দিন ধরে আমরা দেখেছি আইসিআইসিআই ব্যাঙ্কের একটা পজিটিভ সাইডে মুভমেন্ট, যেখানে এইচডিএফসি ব্যাঙ্কের একটা নিচের দিকে মুভমেন্ট হচ্ছে, ব্যাঙ্ক নিফটি তার নিচের দিকে মুভমেন্ট হচ্ছে, সেখানে আইসিআইসিআই ব্যাঙ্কের পজিটিভ সাইডে মুভমেন্ট, এবং আইসিআইসিআই ব্যাঙ্ক একদম টপ লেভেলে নেই। এবার এই যে রেজাল্টটা এসছে, এই রেজাল্টটা আইসিআইসিআই ব্যাঙ্ক কীভাবে নেবে? খুব ভালো রেজাল্ট তো হয়নি, কিন্তু খুব খারাপ কিছু নয়। এখন দেখার বিষয় যে সোমবার যখন ইউএস মার্কেটে ট্রেড হবে, সোমবার আমাদের মার্কেট ক্লোজ থাকবে, ইউএস মার্কেট যখন ট্রেড হবে, সেক্ষেত্রে আইসিআইসিআই ব্যাঙ্কের যে এডিআর ইউএস মার্কেটে ট্রেড হয়, সেই এডিআরের কেমন মুভমেন্ট হচ্ছে তার বেসিসে আমরা এখান থেকে বুঝতে পারবো যে আইসিআইসিআই ব্যাঙ্কের এখান থেকে কী মুভমেন্ট হতে পারে। তবুও দেখুন এখান থেকে যদি উপরের দিকে মুভমেন্ট হতে হয়, সেক্ষেত্রে 1015 উপরে এখানে কিন্তু লং সাইডে ট্রেড সেট আপ দেখা যেতে পারে, মানে 1015-16 উপরে আইসিআইসিআই ব্যাঙ্কের উপরের দিকে মুভমেন্ট হলে 1030, 1050 এসব লেভেল পর্যন্ত দেখাতে পারে। কিন্তু নিচের দিকে যদি এখানে মুভমেন্ট হয়, যেমনটি আমরা এইচডিএফসি ব্যাঙ্কে দেখেছিলাম এডিআরে 10% ফল, তো সেরকম যদি কিছু হয়, তো সেক্ষেত্রে কিন্তু নিচের দিকে মুভমেন্ট দেখাতে পারে। আর নিচের দিকে মুভমেন্ট হলেও এখানে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে আর 970 থেকে 975, এবং ব্যাঙ্ক নিফটির নেক্সট যে মুভমেন্ট হবে সেটা কিন্তু এই আইসিআইসিআই ব্যাঙ্কের মুভমেন্ট থেকেই আসবে। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্কের যে ইম্পর্টেন্ট লেভেল আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি উইকলি ক্যান্ডেল আমরা দেখি, বিশেষ করে প্রথমে যদি আমরা নিফটির ক্ষেত্রে দেখি, দেখুন নিফটি লাস্ট যদি আমরা এখান থেকে অক্টোবর মাস থেকে দেখি, অক্টোবর মাস থেকে এরকম কোনো উইক ছিল না যে উইকে নিফটি তার প্রিভিয়াস উইকের লোকে ব্রেক করেছে। দেখুন এখান থেকে যদি আমরা দেখি, এটা অক্টোবর মাসের থেকে যদি আমরা প্রত্যেকটা উইক দেখি, প্রত্যেকটা উইকের ক্লোজিং তার প্রিভিয়াস উইকের হাইয়ের উপরে ট্রেড করছিল, ঠিক আছে। এবং এই সপ্তাহে যে ক্লোজিং হয়েছে তারা লাস্ট উইকের লোকে ব্রেক করেছে, শুধু লাস্ট উইক নয়, 2টো উইকের লোকে ব্রেক করেছে। এবং যদি আমরা লো দেখি, তাহলে লোয়ের হিসাবে কিন্তু যেখানে লো দেখিয়েছিল মার্কেট, দ্যাট মিনস নিফটি, এখান থেকে লাস্ট 5টা উইকের লোকে ব্রেক করেছিল, ঠিক আছে। কিন্তু এখানে উপরের দিয়ে গিয়ে ক্লোজ দিয়েছে, লাস্ট 2 দিন ধরে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা মার্কেটে দেখেছি। তো এখন নিফটির ক্ষেত্রে যদি নেক্সট উইকে যখন মঙ্গলবার মার্কেট ওপেন হবে, সোমবার মার্কেট ক্লোজ থাকবে, মঙ্গলবার যখন মার্কেট ওপেন হবে, সেক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট লেভেল থাকবে 21,450 থেকে 500। যদি এর নিচে ট্রেড করতে স্টার্ট করে, মার্কেট উইক হবে, এবং ফাইনালি যদি 21,300 নিচে নিফটি মুভমেন্ট দেখায় বা ক্লোজ দেয়, ওয়ান ডে বেসিসের ক্যান্ডেলে যদি ক্লোজ দেয়, সেক্ষেত্রে নিচে দিয়ে কিন্তু এখানে 21,000-এর টার্গেটের জন্য মার্কেট রেডি হবে। এই লেভেল পর্যন্ত মার্কেট দেখাতে পারে। উপরের দিকে এখন অ্যাগ্রেসিভ ট্রেড নয়, কারণ দেখুন এখান থেকে একটা উইকে যখন তার প্রিভিয়াস ডে লোকে ব্রেক করেছে, সেক্ষেত্রে এখানে অ্যাগ্রেসিভ লং ট্রেড করা যাবে না। সামনের সপ্তাহে আমাদের মান্থলি এক্সপায়ারি আছে, এবং তারপরের সপ্তাহে আবার বাজেট আছে। তো পরপর 2টো ইভেন্ট, এই সময় যত কম ট্রেড সেট আপ থাকবে, যত কম ট্রেড কোয়ান্টিটি থাকবে, বিশেষ করে ফিউচার অপশানের ক্ষেত্রে, ততটাই ভালো, কারণ এখানে কিন্তু মার্কেটে একটা মুভমেন্ট যে কোনো দিকে দেখাতে পারে। লং সাইডে যদি আমাদের ট্রেড নিতে হয়, সেক্ষেত্রে এই যে 17 তারিখের যে হাই, দ্যাট মিনস 21,850 লেভেল, 21,850 লেভেল ইম্পর্টেন্ট। এর উপরে যদি ক্লোজ দেয়, সেক্ষেত্রে লং সাইডের কথা ভাবা যাবে। আদারওয়াইজ উপরের দিকে যদি মুভমেন্ট হয়, সেক্ষেত্রে আমরা বাউন্স বলতে পারি, কারণ দেখুন এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হওয়ার পরে উপরের দিকে মুভমেন্ট এসছে, এবং 21,700-750 আমাদের ইনিশিয়াল ইন্টারডে রেজিস্ট্যান্স ছিল। লাস্ট উইকের অ্যানালিসিস, লাস্ট যে ডেইলি অ্যানালিসিসের ভিডিও আমি শেয়ার করি, সেখানেও ডিসকাস করেছি। তো এই লেভেল ইম্পর্টেন্ট, এবং এখান থেকেই আমরা দেখেছি মার্কেটে কারেকশান এসছে 21,720 লেভেল থেকে। যদি এটা কন্টিনিউ হয় নিচের দিকে, সেক্ষেত্রে নিচের দিকে আমাদের 21,000
500 লেভেল ইম্পর্টেন্ট, 450 লেভেল ইম্পর্টেন্ট, ফাইনালি লেভেল ব্রেক করলে নিচের দিকে 21,300। তো মার্কেটে যতক্ষণ এই রেঞ্জের মধ্যে মার্কেট ফেসে আছে, উপরের দিকে যদি আমরা দেখি 21,850, নিচের দিকে যদি আমরা দেখি 21,300 290, এই রেঞ্জের মধ্যে কোনো বড় ট্রেড সেট আপ নেই। ঠিক আছে, রেঞ্জ ব্রেক করতে দিন, যে কোনো দিকে ব্রেক করলে সেদিকে বড় ট্রেড সেট আপ ভাবা যাবে। আমি এভাবে ট্রেড প্ল্যান করছি, কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন এই ভিডিওতে আমি করি না, জাস্ট অ্যানালিসিস পারপাস, এডুকেশনাল পারপাস আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি। যদি ভিডিও ভালো লাগে, যদি ভিডিও হেল্পফুল হয়, অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আপনি লাইক করছেন মানে আমাকে সাপোর্ট করছেন আগামী দিনে এই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। যদি আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটিতে যে সেলিং আমরা দেখেছি, সেই সেলিংটা কিন্তু অনেকটা বেশি নিফটির থেকে। কারণ এখানে কার কন্ট্রিবিউশন রয়েছে, ব্যাঙ্কিং সেক্টরের যে জায়েন্ট স্টক এইচডিএফসি ব্যাঙ্ক, তার কন্ট্রিবিউশন এখানে রয়েছে। এইচডিএফসি ব্যাঙ্কের আমরা একটা ফল রেজাল্ট আসার পরে আমরা দেখেছি, এবং যার ফলে ব্যাঙ্ক নিফটিতে একটা নিচের দিকে কারেকশান হয়েছে, এবং যেখানে ব্যাঙ্ক নিফটি এখন ট্রেড করছে সেটাও একটা ইম্পর্ট্যান্ট সাপোর্ট লেভেল। দেখুন ব্যাঙ্ক নিফটির এই যে সাপোর্ট লেভেল, সেটা হচ্ছে 45,500, 45,500 থেকে 45,450 যে লেভেল, এটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। এবং যদি এই লেভেলকে ব্যাঙ্ক নিফটি ব্রেক করে, এখান থেকে যদি এই লেভেলকে ব্রেক করে, নেক্সট দেখুন নিচের দিকে একটা গ্যাপ আছে, যে গ্যাপটা হচ্ছে 45,000 বা 44,950। তো এই গ্যাপ ফিল আপ করতে এখানে আসতে পারে, যেখানে এখানে 500 পয়েন্টের মুভমেন্ট নিচের দিকে। এবং যদি ব্যাঙ্ক নিফটি এই লেভেলে আসে, সেক্ষেত্রে এই লেভেলের এসে এখানে যদি কোনো রিভার্সাল দেয়, দেন এখান থেকে উপরের দিকে বাউন্স আসতে পারে, নাহলে কিন্তু এখান থেকে কন্টিনিউ ফল আগামী দিনে দেখতে পারবো। কিন্তু এখন ইনিশিয়ালি ইম্পর্টেন্ট লেভেল ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে সেটা হচ্ছে 45,500 লেভেল। যতক্ষণ এই লেভেল হোল্ড করছে তখন ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু একটা গ্যাপ আছে। সেজন্য আমি আবারও শেয়ার করছি যে এখানে কিন্তু কোনো অ্যাডভেঞ্চারের জন্য কোনো বড় বড় পজিশান রাখা যাবে না। যদি পজিশান রাখতে হয় তো যে কোনো দিকে মার্কেটের মুভমেন্টের জন্য তৈরি হবে, মার্কেট অবশ্যই মুভমেন্টের জন্য তৈরি হবে। মুভমেন্ট হলে সেক্ষেত্রে কিন্তু আগামী দিনে ট্রেড সেট আপ দেখা যেতে পারে। তো দেখুন এখান থেকে যদি উপরের দিকে মুভমেন্ট হতে হয়, উপরের দিকে মুভমেন্ট হতে গেলে সেম স্ট্র্যাটেজি নিফটির ক্ষেত্রে যেমনটা আমি শেয়ার করলাম। দেখুন এখান থেকে মার্কেটকে যদি আমরা দেখি, ওয়ান ডে ক্যান্ডেলে মার্কেট উপরের লেভেলে এখানে ডিস্ট্রিবিউশন হয়েছে। ঠিক আছে, দ্যাট মিনস 47,000 থেকে উপরের দিকে দেখি 48,600, মোটামুটি 1600 পয়েন্ট রেঞ্জের মধ্যে মার্কেট এখানে তিনটে টপ ফরমেশন করেছে। এখানে যদি আমরা দেখি তিনটে টপ ফরমেশন এই লেভেলের মধ্যে, একটা, দুটো, তিনটে, এবং তারপরে এখান থেকে ফল হয়েছে। এবং এই যে লেভেলটা ব্রেক করেছে, আমি বারবার আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এই লেভেল ইম্পর্টেন্ট থাকবে, কিন্তু এই লেভেলটা এখান থেকে ব্রেক করেছিল গ্যাপ ডাউনের মাধ্যমে। ব্রেক করার পরে দেখুন এখানে রিটেস্ট হয়ে মার্কেট এখান থেকে কারেকশান এসছে। যদি মার্কেট এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে পজিশন বেসিসে 47,000 লেভেল এখন ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল। আর ইনিশিয়ালি যদি আমরা দেখি এখান থেকে 17 জানুয়ারি যে হাই, ঠিক আছে 47,000 লেভেল, ঠিক আছে এই লেভেলটা ইম্পর্টেন্ট। তো দুদিক থেকে যদি আমরা দেখি, সেক্ষেত্রে 47,000 লেভেল পজিশনাল বেসিসে এখন ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। কারণ এখানে কিন্তু ব্যাঙ্ক নিফটি 2-3 বার সাপোর্ট নেওয়ার পরে এখানে আমরা ডিস্ট্রিবিউশন বলতে পারি উপরের লেভেলে। তো এই লেভেল যতক্ষণ না ব্রেক না করছে, এর উপরে না একটা ক্যান্ডেলের ক্লোজ যতক্ষণ না হচ্ছে, তখন অ্যাগ্রেসিভ লং সাইডে প্ল্যান করা যাবে না। এই রেঞ্জের মধ্যে যতক্ষণ ব্যাঙ্ক নিফটি থাকবে, তখন ছোট কোয়ান্টিটিতে ইন্টারে পারপাস এখানে ট্রেড সেট আপ দেখা যেতে পারে। সেক্ষেত্রে এই লেভেলের মধ্যে যতক্ষণ থাকবে, দেখুন বাজার যদি এখানে টাইম স্পেন্ড করে, সময় কাটায়, দেন এখান থেকে কিন্তু যে কোনো সাইডে মুভমেন্ট আবার দেখাবে বাজার। আর যখনই বাজার যে কোনো দিকে ইম্পর্টেন্ট লেভেল ব্রেক করবে, সেদিকে ট্রেড সেট আপ পাওয়া যাবে। দেখুন এখান থেকে এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা কিন্তু ইম্পর্টেন্ট। এখন এই গ্যাপ যদি বাজার ফিল করতে আসে, সেক্ষেত্রে এখানে যখনই এই লেভেলকে ব্রেক করবে, নিচের দিকে 500 পয়েন্টের একটা মুভমেন্ট, 450-500 পয়েন্টের মুভমেন্ট বাজার দেখাতে পারে। তো আইসিআইসিআই ব্যাঙ্কের রেজাল্টের পরে আইসিআইসিআই ব্যাঙ্কের কেমন রেজাল্ট হচ্ছে, তার উপরে বাজারের ব্যাঙ্ক নিফটির নেক্সট মুভমেন্ট এখান থেকে আসবে। যদি আমরা একটা ইম্পর্টেন্ট স্টক দেখি এর সঙ্গে সঙ্গে, সেটা হচ্ছে এসবিআই ব্যাঙ্ক। দেখুন এসবিআই ব্যাঙ্কের লাস্ট দিন আমরা একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখেছি, এবং এসবিআই ব্যাঙ্ক যেখানে ট্রেড করছে, এসবিআই ব্যাঙ্কে যদি আমরা রেজাল্ট দেখি, এসবিআই ব্যাঙ্কের রেজাল্ট আছে 23শে ডিসেম্বর। তো এসবিআই ব্যাঙ্ক যদি আমরা দেখি, উপরের লেভেল থেকে একটা কারেকশান হয়েছে, এবং এসবিআই ব্যাঙ্কের পজিশনাল বেসিসে দেখুন এখান থেকে 620 লেভেল ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল ছিল, 620 লেভেল। এই 620 লেভেল এসবিআই ব্যাঙ্ক ব্রেক করার পরে উপরে এসছে, দেখুন আবার নিচে এসছে, নিচে আসার পরে এখানে একটা ডাবল বটম ফরমেশন করার চেষ্টা করছে, যেহেতু উপরের লেভেল থেকে একটা কারেকশান এসছে। আর রেজাল্ট সেশনের আগে আমরা প্রিভিয়াস টাইমেও দেখেছি যে এসবিআই ব্যাঙ্কের একটা পজিটিভ সাইডের মুভমেন্ট এখান থেকে দেখাতে পারে। যদি এখান থেকে এসবিআই ব্যাঙ্কের পজিটিভ সাইডের মুভমেন্ট দেখায়, কনফার্মেশন তখনই আসবে যদি এখান থেকে এসবিআই ব্যাঙ্ক এই লেভেলকে ব্রেক করে, এখান থেকে 640 লেভেলকে ব্রেক করে, দেন উপরের দিয়ে কিন্তু
650 660 পর্যন্ত মুভমেন্ট দেখাতে পারে। এবং দেখুন এখন যে লেভেলে ট্রেড করছে, তো যদি এখান থেকে 635 লেভেলকেও ব্রেক করে উপরের দিকে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে 640 645 লেভেল পর্যন্ত দেখাতে পারে এবং বড় মুভমেন্ট 640-45 পরেই হবে। আর নিচের দিকে দেখুন যদি এখান থেকে 620 লেভেলকে ব্রেক করে এসবিআই ব্যাংক, তাহলে এসবিআই ব্যাংক উইক হবে, চার্ট প্যাটার্ন এখানে আবার খারাপ হয়ে যাবে। আর রেলওয়ে স্টকের ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখুন লাস্ট ট্রেডিং সেশনে আমরা দেখেছি বেশ কয়েকটি রেলওয়ে সেক্টরের স্টক তাদের একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে, যেমন তার মধ্যে ইরকনের 17% মুভমেন্ট হয়েছে। যদি রেলটেলকে দেখি, রেলটেলের এখানে প্রায় 14% মুভমেন্ট হয়েছে। রাইটসের এখানে 13% মুভমেন্ট হয়েছে এবং উপরের দিকে কিন্তু এখানে 15-16% মুভমেন্ট দেখিয়েছিল। আরভিএনএল, রেল বিকাশ নিগম লিমিটেড, তার একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে লাস্ট কয়েকদিন ধরে, একটা পজিটিভ সাইডে। আইআরএফসি, তারও পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। টিটাগড় ওয়াগন, তার একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। প্যারাকেবল, তার একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। আইআরসিটিসি পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। তো এতগুলো স্টকে কিন্তু পজিটিভ সাইডে, একটা টিমকেন ইন্ডিয়া এখানে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। তো এইসব যে স্টকগুলোতে পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখেছি, এগুলোকে আগামী দিনে কন্টিনিউ হতে পারে। দেখুন বাজেট আসছে আর রেলওয়েতে অনেক ভালো ভালো নিউজ আসছে, অনেক ভালো ভালো জিনিস আমরা শুনতে পাচ্ছি। বাজেটের আগে একটা মুভমেন্ট পজিটিভ সাইডে আসছে, কিন্তু একটা কথা মনে রাখবেন যে রিটেল ট্রেডার যারা হয় তারা কিন্তু এই টপের দিকেই বাই করে। এরকম যে মুভমেন্ট হয়েছে, যদি এই স্টকগুলো আবার নিচের দিকে মুভমেন্ট হয়, দ্যাট মিনস যদি এখানে কারেকশান হয়, ছোটোখাটো কারেকশান হলে সেক্ষেত্রে নতুন করে এন্ট্রি করা যাবে। আদারওয়াইজ এই সব জায়গাতে কিন্তু এইসব স্টকে ইনভেস্ট করার জায়গা নয়। আমি প্রিভিয়াস টাইমে আপনাদের সঙ্গে রেলওয়ে স্টক নিয়ে শেয়ার করেছি ইনভেস্টমেন্ট পারপাস। আর আগামী দিনে যদি আপনারা চান, ভিডিও নিচে কমেন্ট সেকশনে জানাবেন, সেক্ষেত্রে এই সব স্টক নিয়ে আমি আগামী দিনে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। একটা রেলওয়ে স্টক নিয়ে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই মুহূর্তে যদি আমরা দেখি লাস্ট দিনে যে ট্রেডিং সেশন ছিল, সেই লাস্ট দিনে কিন্তু মেনলি বাজারে বড় প্লেয়ার যারা, বিশেষ করে মিউচুয়াল ফান্ড বা এফআইআই, তারা কিন্তু বাজারে অ্যাক্টিভলি ছিল না। তো মেনলি এই যে মুভমেন্টটা এসছে, এটা রিটেল পার্টিসিপেশন থেকেই এসছে। রেলওয়ে সেক্টরের ক্ষেত্রে পজিটিভ যেটা বিষয়, সেটা হচ্ছে গভর্নমেন্ট অনেকদিন ধরেই লাস্ট যে বাজেট, সেখানেও আমরা জেনেছিলাম যে গভর্নমেন্ট রেলওয়ে সেক্টরে ক্যাপেক্স বাড়াচ্ছে, দ্যাট মিনস রেলওয়ে সেক্টরে খরচ বাড়াচ্ছে এবং রেলওয়ে সেক্টরকে নানান দিক থেকে আরও উন্নত থেকে উন্নততর করার প্রচেষ্টা চলছে। সেক্ষেত্রে এখানে খরচা বাড়বে, কোম্পানির এখানে অনেক প্রজেক্ট পাবে নতুন নতুন, সেখানে কিন্তু রেলওয়ে সেক্টরের গ্রোথ আসবে। কিন্তু যদি আপনার ভিউ থাকে আগামী 3 বছর 5 বছরের, সেক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্ট পারপাস আপনি রেলওয়ে স্টকে ইনভেস্ট করতে পারেন, ট্রেডিং পারপাস নয়। আর একদম টপ লেভেলে নয়, নিচে কারেকশন এলে সেক্ষেত্রে যদি কারণ লোয়ার লেভেলে বাইং থাকে, সেক্ষেত্রে আপনি পজিশন ক্যারি করতে পারেন, হোল্ড করতে পারেন, অসুবিধা নেই। বাইং সেলিং রিকমেন্ডেশন আমি কিছু করছি না, জাস্ট অ্যানালিসিস পারপাস আমার পার্সোনাল মতামত আমি শেয়ার করছি। যদি ভিডিও ভালো লাগে, ভিডিও যদি হেল্পফুল হয়, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। যেমন মাসে যদি ভিডিও বানানোর পরে কোনো ইম্পর্টেন্ট আপডেট থাকে, সেক্ষেত্রেও আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি। তো যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, পাবলিক টেলিগ্রাম চ্যানেল সম্পূর্ণ ফ্রি, আপনি ওখানে জয়েন হতে পারেন। ইম্পর্টেন্ট নিউজ, ইভেন্ট, ভিডিও বানানোর পরে আপডেট থাকলে আমি ওখানে শেয়ার করতে থাকি। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।